হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, জি স্যার, আমার জয়েন করছি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায় স্যার। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড়াও। এটা স্ক্রিন শেয়ার করবে? হ্যাঁ, স্টপ শেয়ার করলে শেয়ার তো করছিস। হ্যাঁ, তো দেখা আসতেছে না। কোনটা আসতেছে না? না, শেয়ার যখন করবি তখন এই যে এটা গেল। এই যে এটাই হলো শেয়ার হচ্ছে, কথা হচ্ছে ওইদিকে, ঠিক আছে? ওদের ছবি দেখা যাচ্ছে না? কোনটা? না, যখন তুই স্টপ শেয়ার করবি, এই যে তুই যদি দেখতে চাস, এই যে পার্টিসিপেন্ট, এই তো ভিডিও স্টার্ট করিস নাকি? আচ্ছা, এই যে স্টার্ট ভিডিও, তখন এই যে এদের যে বিভিন্ন আছে, ঠিক আছে? আর হলো পার্টিসিপেন্ট কারা আছে 50 চলে আসছে, হ্যাঁ? আর হলো অ্যাডমিট করতে হবে তোর যেগুলো, ঠিক আছে? তখন এখানে আসলে তুই অ্যাডমিট করবি। এই যে এখানে তুই একটু কারসার দিলেই এগুলো চলে আসবে, বুঝছিস? আর এখানে পার্টিসিপেন্ট নতুন কোনো অ্যাডমিট কারো করার দরকার নেই। আর যদি তুই মিউট করে দিস ওদের তুই মিউট করতে পারবি না, কারণ ও মানে তুই তো হোস্ট না, বুঝছিস? তুই কি এটা বন্ধ করবি? কোনটা? শেয়ার? না, শেয়ার তো আমাকে এখনই শুরু করবি? আচ্ছা, দেখ। কি খবর তোমাদের? আছো কেমন তোমরা? কে কে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। জি স্যার, ভালো আছি। হ্যাঁ, ভালো আছো না? বাসায় তোমরা সব? জি স্যার, আমরা সব বাসায় স্যার। কোয়ারেন্টাইন কেমন কাটতেছে তোমাদের? স্যার, এই যে ক্লাস আর ঘুম। তাই? হ্যাঁ, জি স্যার। ক্লাস আর ঘুম। জি স্যার। তোমাদের পরীক্ষা কবে? পরীক্ষা স্যার, পরীক্ষা তো এখনো কিছু বলেন নাই, মানে ক্যাম্পাস খোলার পরে জানাবে 1 মাস পরে। তাই? বোর্ড থেকে 1 মাস? তাই, 1 মাস পরে। বইপত্র নিয়ে গেছো তো সব ক্যাম্পাস নাকি? খোলার 1 মাস পরে ডেট দিবে। হ্যাঁ, স্যার আনছি মোটামুটি স্যার। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি স্যার, স্লাইড দেখতে পাচ্ছি। তুমি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। তাই না? আচ্ছা, শোটা যাই। আমরা তাহলে কোথায় যেন আমরা লাং টিউমার পড়তেছিলাম, তাই না? জি স্যার, লাং টিউমার। লাং টিউমার কত দূর গেছিলাম আমরা, মনে আছে? স্যার, ক্লিনিক্যাল ফিচার পড়াতেছিলাম স্যার। ক্লিনিক্যাল ফিচার শেষ হয়েছিল মনে হয়। ক্লিনিক্যাল ফিচার? জি স্যার। তাই, শেষ হয়নি স্যার। আর একটু দাঁড়া তো, আমার এটা এটা স্লাইডে নড়বে না। ক্লিক করে তাই। আচ্ছা শোনো, আমরা প্রথম থেকে একটু জাস্ট হালকা করে আসি। হ্যাঁ, একটু দাঁড়াও। জি স্যার, ফার্স্ট থেকে একটু সবাই আমরা একটু রিভিউ করে আসি, ঠিক আছে? আমরা
এটা তো বলছিলাম প্রথমে যে তোমাদের একটা ওই ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমাদের একটা ডেথ বার্ডেন 1.59 মিলিয়ন পার ইয়ারে ডেথ হয়, ঠিক আছে। আর এটার মেইন কারণ হচ্ছে টোবাকো স্মোকিং, এর মেল ইনসিডেন্স বেশি এতে। আর এটা ডেভেলপিং কান্ট্রি গুলোতে এটা তোমার, শুনতে পাচ্ছ তোমরা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার, শোনা যায় হ্যালো, স্যার। জি স্যার। শোনা যাচ্ছে? শোনা জি যাচ্ছে স্যার, না? শোনা যায়। ওকে, ফাইন ফাইন। তোমাদের দেখতে পাচ্ছি না যে, কে কে আসো? অডিওতে আছে স্যার, দেখা যাবে না স্যার আমাদের। দেখা যাবে না? না আচ্ছা ঠিক স্যার, আছে, ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তো ডেভেলপিং কান্ট্রিতে এর ইনসিডেন্সটা ডে বাই ডে বাড়তেছে, কারণ হলো তোমার স্মোকিং, স্মোকিং রেটটা বেড়ে যাচ্ছে সেই জন্য, এবং এটা ফিমেলদের ক্ষেত্রেও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর বলছিলাম যে এটা তোমার এই টিউমারটার প্রগনোসিস ভেরি পুয়ার। এর হচ্ছে যে তোমার 30% পেশেন্ট সার্ভাইভ করে 1 ইয়ার, আর হলে 6 to 8% 5 ইয়ার্স। তো ঠিক আছে, ইটস ভেরি ব্যাড টিউমার এবং অল টিউমার, ঠিক আছে। তো এর বার্ডেন হচ্ছে, টিউমার বার্ডেন যেটা বলছিলাম যে 1.8 মিলিয়ন নিউ কেস ওয়ার্ল্ড ওয়াইড পার ইয়ারে, ইচ ইয়ার। আর মোস্ট কমন কজেস ক্যান্সার ইন ম্যান, আর রেট ইজ ইনক্রিজিং ইন দ্য উইমেন। আর এর হচ্ছে যে তোমার 50% patient present with metastasis at the diagnosis. So it is very burden for human being. Etiology বলছিলাম তোমাদের আগে, এটা সিগারেট স্মোকিং ইজ দ্য মোস্ট কমন কজেস অফ লাং ক্যান্সার। 90% ইজ রেসপন্সিবল ফর হলে তো লাং টিউমার। ওকে, আর এটা হচ্ছে যে মোর দেন 40 টাইমস কমন ইন স্মোকার গ্রুপ দেন দ্য নন স্মোকার পেশেন্ট। ওকে, আর যদি আমরা দেখা যাচ্ছে যদি আমরা সিগারেট স্মোকিং সিজেশন করি, তারপরে এইটার ইকুয়ালাইজেশন তো অনেক লাগে, সময় লাগে, মেনি ইয়ার্স, অ্যাটলিস্ট 13 ইয়ার্স লাগে তোমাদের। এটা হলো ইকুয়ালাইজেশন, হ্যাঁ, 13 বছর সময় লাগবে। এটা তোমার একটা নর্মাল আর একটা স্মোকারের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, যে একটা স্মোকারের তো লাং ক্যান্সার হয়, তো এখন যদি একটা পেশেন্ট, যদি ধর একটা লোক যদি স্মোকিং ছেড়ে দেয়, তাহলে এই লোকটার তোমার রিক্সটা, নর্মাল লোকের রিক্স আসতে হলো অ্যাটলিস্ট 13 বছর সময় লাগে, 13 ইয়ার্স টু নিডেড। হ্যাঁ, ঠিক আছে, লাগবে এটা। ওকে, আর হচ্ছে তোমার আর একটা বলছিলাম যে ইফেক্ট অফ পেসিভ স্মোকিং, মানে যারা সিগারেট খাচ্ছে না বাট হলো তাদের পেয়াররা সিগারেট খাচ্ছে, তাদের হলো কতটুকু রিস্ক থাকবে, তাদের বলা হচ্ছে যে 5% রিস্ক থাকবে, তাদের ক্যান্সার হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তাহলে যে জায়গায় স্মোকিং হয় ওই জায়গা থেকে থাকা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও লাং ক্যান্সার হওয়ার পসিবিলিটি থেকে যায়। আর আরেকটা বলছিলাম যে রেডন, এটা তোমার রেডন একটা গ্যাস, এটা তোমার যদি এটা ন্যাচারালি পাওয়া যায়, হ্যাঁ, ইউরেনিয়ামকে যদি আমরা কম্বাসন করি তাহলে একটা গ্যাস প্রডিউস হয়, সেটাকে বলা হচ্ছে রেডন। এটা অর্ডারলেস কালারলেস গ্যাস, এটা অনেক সময় এক্সপোজ হলে লাং ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে আর কি। তো আরেকটা আমরা স্টাডিতে দেখা যাচ্ছে যে যাদের আরবান লোকদের তোমার লাং ক্যান্সার ইজ হায়ার দেন দ্য রুরাল পিপল। এখানে তখন ধারণা সাসপেক্ট করা হচ্ছে যে প্রবাবিলিটি ইজ ডিউ টু দ্য এয়ার পলিউশন। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এয়ার পলিউশন হচ্ছে, সেখান থেকে লাং ক্যান্সার পসিবিলিটি থেকে যাচ্ছে। আর একটা কথা বলছিলাম যে স্কার কার্সিনোমা, যাদের লং স্ট্যান্ডিং কোনো ডিজিজ থাকে, যেমন টিউবারক্লোসিস, তারপরে আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হয় কি, তাদের স্কার তৈরি হয় লাঙে, এই স্কারে তোমার ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে, সেটাকে বলা আছে স্কার কার্সিনোমা। মোস্ট লাইকলি এটা তোমার অ্যাডেনোকার্সিনোমা হয়, এবং এটা ফিমেলদের কমন থাকে, ঠিক আছে। আমরা পরবর্তীতে, আমরা এর আগে বলছিলাম সেল টাইপ অনুসারে আমরা 4 ভাগে পরে ভাগ করব। সেখানে দেখা যাচ্ছে একটা টাইপ হচ্ছে তোমার অ্যাডেনোকার্সিনোমা, সেই অ্যাডেনোকার্সিনোমা হলো তোমার স্কার কার্সিনোমা হয়, এবং যাদের অনেক আগে টিউবারকুলোসিস হয়ে গেছে, অথবা কোনো কারণে লাং ফাইব্রোসিস হয়ে গেছে, অথবা তাদের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, সেক্ষেত্রে তাদের লাং ক্যান্সারের পসিবিলিটি থাকে। অথবা দেখা যাচ্ছে যাদের অ্যাসবেস্টোসিস করে, অ্যাসবেস্টোসিস হয়, অ্যাসবেস্টোসিস অনেক সময় লাং ফাইব্রোসিস করে, সেই অ্যাসবেস্টোসিস থেকেও তোমার হলো লাং ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। দিজ আর দ্য ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডস বলা আছে, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডসে লাং ক্যান্সার হতে পারে, ঠিক আছে। অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, দিজ আর দ্য কজেস অফ লাং ক্যান্সার। আমি এটা আগেও দেখাচ্ছিলাম তোমাদেরকে, যেটা হচ্ছে যে প্যাথোলজি লাং ক্যান্সার। এখানে তোমার সেল টাইপ 4 ধরনের অ্যাডেনোকার্সিনোমা, আর এটা হচ্ছে তোমার হাইস্ট পার্সেন্টেজ 35 to 40% থাকবে। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা নেক্সট কমন, 25 to 30% থাকবে। আর হলো স্মল সেল 15%, আর হলো লার্জ সেল থাকবে
10 to 15%। এটাকে আমরা অলরেডি আবার দুটো ভাগ করতে পারি। সেটা হচ্ছে তোমার স্মল সেল কার্সিনোমা আর হলো নন স্মল সেল কার্সিনোমা। ঠিক আছে, তাহলে আমরা লাং টিউমারকে আমরা যদি ব্রডলি ভাগ করি, তাহলে প্রাইমারি টিউমার, লাং টিউমার, আর হচ্ছে তোমার সেকেন্ডারি লাং টিউমার। প্রাইমারি লাং টিউমারের মধ্যে আমরা ভাগ করতে পারি হলো তোমার স্মল সেল ক্যান্সার আর হলো তোমার, এটা হিস্টোলজিক্যাল টাইপ। আর এদিকে ভাগ করতে পারি আমরা হলো তোমার নন স্মল সেল। নন স্মল সেলের মধ্যে থাকবে অ্যাডেনোকার্সিনোমা থাকবে, স্কোমা সেল কার্সিনোমা থাকবে, আর হলো লার্জ সেল কার্সিনোমা থাকবে। ঠিক আছে, আর এদিকে সেকেন্ডারিস এর মধ্যে আমরা অনেকগুলো থেকে আসতে বলছিলাম, পাবলিক টি যেমন প্রোস্টেট থেকে আসতে পারে, ব্রঙ্কাস থেকে আসতে পারে, ইউরিনারি ব্লাডার থেকে আসতে পারে, তারপর তোমার কিডনি থেকে আসতে পারে, লিভার থেকে আসতে পারে, ব্রেস্ট থেকে আসতে পারে। ঠিক আছে, এগুলো থেকে তোমার লাঙে মেটাস্টেসিস হতে পারে, এগুলো সেকেন্ডারি টিউমার। তাহলে প্রাইমারি সেকেন্ডারি টিউমার ইজ দ্য কমন ইন দ্য লাংস, বাট প্রাইমারি ইজ লেস কমন দেন সেকেন্ডারি। ঠিক আছে, এটা মাথার মধ্যে মনে রাখতে হবে। আচ্ছা, প্যাথোলজি তো হিস্টোলজিক্যাল টাইপ বলে ফেললাম, বাট এখান থেকে যদি তোমরা চিন্তা করো যে এই ক্যান্সারটা বা এর ফোকাইটা এটা কোত্থেকে আসতেছে, এটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে এটা দুটো জায়গা থেকে আসতে পারে। একটা হলো ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম থেকে আসতে পারে, আর কি হতে পারে, অথবা ব্রঙ্কিয়াল যে মিউকাস গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে আসতে পারে। যদি ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম থেকে আসে সেটা হয় তোমার হলো স্কোয়ামাস সেল হয়ে যেতে পারে কার্সিনোম, সেটা হিস্টোলজিক্যাল টাইপ। আর মিউকাস গ্ল্যান্ড থেকে আসলে অ্যাডেনোকার্সিনোম হতে পারে, অথবা কুলকুস্কিন সেল থেকে যদি আসে সেখানে সেটার থেকে হতে পারে তোমার স্মল সেল কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো আমরা অরিজিন, এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা তোমার হচ্ছে এই ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম থেকে আসতে পারে, অথবা তোমার মিউকাস গ্ল্যান্ড থেকে আসতে পারে। মিউকাস গ্ল্যান্ড থেকে অ্যাডেনোকার্সিনোমা আর হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, এটা এখন ক্লিনিক্যাল ফিচার তো আমরা অলরেডি বলে ফেলছি, আবার আমরা একটু রিভিউ করি ক্লিনিক্যাল ফিচার। এখানে বলা হচ্ছে যে আসলে the patient present with two different way, one is the local effect and other is distant metastasis or paraneoplastic effect নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। ওকে, what is the local effect কি হতে পারে? লোকাল ফার্স্ট common presentation of bronchial carcinoma is the pain is the most common important presenting complaint of bronchial carcinoma. It is due to involvement of the pleura or intercostal nerve directly or by the lymphatic spread. আচ্ছা, পেইন কেন হচ্ছে? পেইন হচ্ছে যে তোমার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মোস্ট কমন কারণ যেটা, সেটা ডাইরেক্ট যদি প্লুরা ইনভলভমেন্ট হয়। কোন প্লুরাটা পেইন সেনসিটিভ? হুইচ প্লুরা ইজ পেইন সেনসিটিভ? প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরা, হ্যাঁ ঠিক আছে। যদি প্যারাইটাল প্লুরাকে ইনভলভমেন্ট করে ডাইরেক্টলি তাহলে তোমার পেইন হবে, অথবা যদি তোমার ডাইরেক্টলি হতে পারে, অথবা যদি তোমার স্প্রেড হতে পারে বাই লিম্ফেটিক স্প্রেড হতে পারে, সেক্ষেত্রে তোমার পেইন হবে। ঠিক আছে, অথবা যদি তোমার ইন্টারকোস্টাল নার্ভকে যদি ইনভলভমেন্ট করে সেক্ষেত্রে তোমার পেইন হবে, অথবা যদি পেশেন্টের যদি তোমার রিব ইরোশন বা বনি বনি ডিস্ট্রাকশন হয়, তাই সেক্ষেত্রে তোমার পেইন হতে পারে। তাহলে খেয়াল করতে হবে হোয়াই দ্য পেইন ইন লাং ক্যান্সার, তোমাকে খেয়াল করতে হবে তিনটে জিনিস। একটা হচ্ছে তোমার ইট ইজ ডিউ টু pleural parietal pleural involvement, or it is due to involvement of the intercostal nerve, or it is due to the bone deposition. ঠিক আছে, bone deposition, এই তিন কারণ হতে পারে। আর ইজ দ্য মোস্ট কমন প্রেজেন্টিং কমপ্লেন্ট অফ দ্য লাং ক্যান্সার। ঠিক আছে, নেক্সট কমন প্রেজেন্টেশন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা কি? এটা হচ্ছে তোমার কফ। ঠিক আছে, কফ এটা ইউজুয়ালি ড্রাই কফ হয়, অথবা সামটাইম এটা প্রোডাক্টিভ কফ হতে পারে। কফ কেন কফ হয়? there is a chronic irritation of the bronchial epithelium, there might be cause for this cough. It is also early symptom. একটা পেশেন্টে যদি if a middle age or elderly people having history of smoking and the patient recently developed cough, is different type of, it is not a smoker cough, and it is a new onset of cough. It is we should think about probably there might some bronchial carcinoma.
খেয়াল করতে হবে যদি কোনো পেশেন্ট স্মোকার কফ আছে সেটা আলাদা, দেখা যাচ্ছে তার নিউ একটা অনসেট কফ হচ্ছে, পাশাপাশি তার হলো যে কিছু প্যারানিউপ্লাস্টিক সিমটম যেমন হলো ওয়েট লস, অ্যানোরেক্সিয়া ডেভেলপ করতেছে, ঠিক আছে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্ট মাইট বি suffering from bronchial carcinoma. It is some important earliest symptom of bronchial carcinoma. And then hemoptysis. It is also important presenting symptom of bronchial carcinoma. It কেন হচ্ছে এটা invasion of the bronchial vessel by the tumor itself. ঠিক আছে, যদি এটা কিরকম থাকে, স্মোকার পেশেন্ট যদি হিমোপ্টাইসিস স্টিকি উইথ স্পুটাম, ব্লাড স্টিকি স্পুটাম যদি হয় কোনো স্মোকার পেশেন্টের, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রবাবলি দেয়ার মাইট সাম প্যাথোলজি হুইচ মে বি ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ঠিক আছে, আর এটা অনেক সময় অন্যান্য আর কারণে হতে পারে, টিউবারকুলোসিসের কারণে হতে পারে, অথবা যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে সেটা হতে পারে। কিন্তু যদি আদার ফিচার থাকে, যেমন এটা পেশেন্টের চেস্ট পেইন আছে, কফটা রিসেন্ট অনসেট, পেশেন্টের যদি হিমোপ্টাইসিস থাকে, তাহলে আওয়ার সাসপিশন ইজ টু বি ভেরি obvious. ওকে, আচ্ছা, এরপর কি হতে পারে, এখানে টিউমার যদি কোনো অবস্ট্রাকশন করে তাহলে সেক্ষেত্রে কিছু প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে সেগুলো আমি বলতেছি। যেটা হতে পারে যে পেশেন্টের ব্রেথলেসনেস আসতে পারে। ব্রেথলেসনেস কখন আসবে, যদি পেশেন্টের সেন্ট্রাল ব্রঙ্কাস যদি কমপ্লিট অবস্ট্রাকশন করে, সেই ক্ষেত্রে তোমার ব্রেথলেসনেস আসতে পারে। ঠিক আছে, অথবা যদি পার্শিয়াল অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে মনোফোনিক ইউনিল্যাটারাল হুইচ নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, মনোফোনিক ইউনিল্যাটারাল হুইচ নিয়ে প্রেজেন্ট করতে পারে তোমার, যদি তার পার্শিয়াল অবস্ট্রাকশন। আর যদি তোমার কমপ্লিট অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে তোমার পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আসবে। আমরা আরো এর পরে আসবো যে ব্রেথলেসনেস ডিউ টু ব্রঙ্কিয়াল কার্সিনোমা কি কারণে ব্রেথলেসনেস হতে পারে, আমরা পরে আসবো এটা। ঠিক আছে, তো আমি বললাম যদি কারো কমপ্লিট বা মেইন ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট করবে ব্রেথলেসনেস। আর যদি তার পার্শিয়াল অবস্ট্রাকশন করে, তো সেক্ষেত্রে ইউনিল্যাটারাল মনোফোনিক হুইচ নিয়ে প্রেজেন্ট করবে। ঠিক আছে, আর দ্যাট হুইচ ক্যানট বি চেঞ্জ অর ক্লিয়ার বাই কফিং, এটাকে চেঞ্জ করা যাবে না, কারণ অনেক সময় হুইচ মনোফোনিক যদি হয়, আসলে মিকাস প্লাগিংয়ের কারণে হতে পারে, সেটা যদি আমরা কফ দেই, কফের মাধ্যমে এটা ডিসিপিয়ার করতে পারে, কিন্তু এই মনোফোনিক ইউনিল্যাটারাল হুইচ উইল নেভার চেঞ্জ। ঠিক আছে, মনে থাকবে কথাটা? ওকে, এরপরে আমরা আরেকটা প্রেজেন্টেশন দেখতে পারি, সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে কোনো একটা পেশেন্টের রিকারেন্ট নিউমোনিয়া যদি হয়, রিকারেন্ট নিউমোনিয়া এক জায়গায় এক সাইটে বারবার নিউমোনিয়া হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে, বারবার নিউমোনিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে যে পেশেন্টের ওখানে কোন অবভিয়াস প্যাথোলজি আছে, ইট মাইট বি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর স্টাইডর পাচ্ছ? স্যার শোনা যায় স্যার। হ্যাঁ, বলো তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টাইডর এন্ড হুইচ? স্টাইডর এন্ড হুইচ জানো এটা? স্যার স্টার্টার তো স্যার এটা নসি ইন্সপিরেশন দ্যাট প্রোডিউস ন্যারোইং ল্যারিংস ট্রাকিয়া মেজর কাছ থেকে আসে। আর রুইস তো স্যার এটা আপার হ্যাঁ, হার্স আপার ইয়ার থেকে। আর স্যার রুইস তো স্যার লয়ার হুইচ কি? স্যার, এটা তো মিউজিক্যাল সাউন্ড ইয়েস, প্রডিউস বাই। এটা খেয়াল করতে হবে যে দুটাই মিউজিক্যাল সাউন্ড। এটা যদি আপার এয়ার থেকে হয় সেটা হচ্ছে তোমার স্টাইডর, আর যদি নিচের এয়ার থেকে যদি হয় জি স্যার, সেটা এটা হলো তোমার অ্যালভিওলাই। হুইচ হবে। একটা আমরা হলো বোথ উই ক্যান হার্ড বাই এয়ার, নট বাই দ্য স্টেথোস্কোপ। যদি স্টেথোস্কোপ শুনি এটা হচ্ছে তোমার রংকাই হয়ে যাবে। হ্যাঁ, আর এটা আমরা উইদাউট এইড অফ স্টেথোস্কোপ সেটা আমরা স্টাইডর এন্ড হলো তুমি পাবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো এখানে আমি তোমাদেরকে দিস আর দ্য অলমোস্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখন আমি ইনভেস্টিগেশনে যাওয়ার আগে আমরা এখানে আসলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা ইজ মেইনলি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। সো আমরা এই রেডিওলজিতে আমরা কি কি একটা পেশেন্টে হঠাৎ করে ধরো যে তোমরা রুটিন এক্সামিনেশন করলা, রুটিন চেস্ট এক্সরে করলা, রুটিন চেস্ট এক্সরে করলে আমরা কিছু ফাইন্ডিংস পাই। সেই ফাইন্ডিংস গুলা কি কি পেতে পারি যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়, তাহলে সেক্ষেত্রে কি কি ফাইন্ডিংস পাওয়া যেতে পারে সেটার একটা আমি হলো যে তোমাদেরকে বলতেছি এখানে। ঠিক আছে, তোমার ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট হতে পারে। ঠিক আছে, ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট। ঠিক আছে, এটা তোমার হতে পারে ডিউ টু সেন্ট্রাল টিউমার অর হাইলার গ্ল্যান্ড ইনভলভমেন্ট হতে পারে, অথবা তোমার যদি লোয়ার লোবের যদি তোমার এপিক্যাল কোনো টিউমার হয় তাহলে তোমার একটা সেন্ট্রাল হাইলার ইউনিল্যাটারাল হাইলার শ্যাডো পাওয়া যেতে পারে। আমি তোমাকে এক্সরে পরে দেখাচ্ছি কথা কথা। মনে রাখবা যদি ইউনিল্যাটারাল হাইলার শ্যাডো থাকে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আইদার ইজ দ্য ব্রঙ্কিয়াল টিউমার ইন দ্য প্রিন্সিপাল ব্রঙ্কাস, অর এটা হতে পারে তোমার একটা এনলার্জ লিম্ফ নোড হতে পারে, অথবা যদি তোমার টিউমার ইন দ্য লোয়ার লোবের এপিক্যাল জোনে হতে পারে। ঠিক আছে, এই তিনটা নিয়ে যদি প্রেজেন্ট করে তাহলে সেখানে তোমার হলো একটা হাইলার শ্যাডো পাওয়া যাবে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কি হবে, একটা পেরিফেরাল অপোসিটি পাওয়া যেতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে। পেরিফেরাল অপোসিটি সেটা কি হবে, ইরেগুলার হবে। হ্যাঁ, ইরেগুলার হবে। অনেক সময় তোমার সানরে অ্যাপিয়ারেন্স পাওয়া যেতে পারে। সানরে অ্যাপিয়ারেন্স ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার। আর সাথে যদি তোমার কোনো রিব ইরোশন বা বনি ডিস্ট্রাকশন থাকে তাহলে আমাদের সাসপিশন আরো কনফার্ম হবে। তাহলে একটা পেরিফেরাল শ্যাডো হতে পারে। পেরিফেরাল শ্যাডোটা আমরা কার সাথে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিয়ে আসবো, একটা হচ্ছে কনসলিউশন হতে পারে, তারপরে তোমার হাইড্রেটেড সিস্ট হতে পারে, তারপরে লাং অ্যাবসেস বিফোর বাস্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই অথবা হেমারটোমা। হেমারটোমার নাম শুনছো? হেমারটোমা কি? হেমারটোমা, হোয়াট ইজ হেমারটোমা? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা মোহাম্মদ যাচ্ছে। ফারুক, সাকিব, আলমগীর। হ্যাঁ, অডিও সব বন্ধ তোমাদের? জি স্যার, সবাই আমরা স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছ? তাহলে যেটা বলতে চাচ্ছিলাম তোমাকে যে তোমার হোয়াট ইজ হেমারটোমা? হেমারটোমা, হেমারটোমা কি স্যার? হেমারটোমা স্যার বলো দেখি। স্যার ব্লিডিং মাসেল। হ্যাঁ, হেমাটোমা না, হেমাটোমা না, নট ইজ হেমাটোমা, হেমারটোমা, হেমারটোমা, হেমারটোমা এটা বিনাইন টিউমার, ডিসঅর্গানাইজ টিস্যু, ডিসঅর্গানাইজ ভাস্কুলার ডিসঅর্গানাইজ। যে একটা নরমাল যে তোমার এখানে যেটা থাকার কথা, ধরো এখানে একটা তোমার লাং টিস্যু থাকার কথা, এটা একটা নরমাল ফর্মে থাকার কথা, এটা অ্যাবনরমাল ফর্মে যদি হয় সেটাই হচ্ছে হেমাটোমা। ইট ইজ এ বিনাইন টিউমার। ঠিক আছে, তাহলে আমি বলতেছিলাম যে লাং এর পেরিফেরাল যদি তোমার পেরিফেরাল টিউমার, ঠিক আছে, পেরিফেরাল যদি অপাসিটি এরকম থাকে তাহলে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উড বি লাইক হলো তোমার 1 নম্বর কনসোলিডেশন, 2 নম্বর লাং অ্যাবসেস বিফোর বাস, 3 নাম্বার হচ্ছে তোমার এরকম একটা হেমাটোমা হতে পারে, হেমাটোমা হতে পারে। ঠিক আছে, এগুলো আমরা খেয়াল করতে হবে। আচ্ছা, আর কি নিয়ে আসতে পারে লাং, আমরা রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য লাং ক্যান্সার কি হতে পারে, তোমার একটা টোটাল কোলাপস হতে পারে, লোবার কোলাপস হতে পারে, সেগমেন্টাল কোলাপস হতে পারে। ঠিক আছে, আমি প্রথমে বলছিলাম যদি তোমার যদি মেইন ব্রঙ্কাসকে ইয়ে করে তাহলে টোটাল কমপ্লিট কোলাপস হয়ে যাবে, আর যদি তোমার সেগমেন্ট করে সেগমেন্টাল কোলাপস হবে, আর যদি তোমার একটা লোবকে যদি ধরে সেই ক্ষেত্রে তোমার লোবার কোলাপস হতে পারে। এবং আরটা বিভিন্ন ফাইন্ডিংস বিভিন্নটাতে আসবে, এটা আমরা পরে একটা ছবির মধ্যে দেখে নেব। ঠিক আছে, আর এই কোলাপসটা নট অনলি ডিউ টু দ্য টিউমার, ইট মে বি ডিউ টু দ্য compression by the enlarged limb। খেয়াল করতে হবে, এটা খেয়াল করতে হবে, মাথার মধ্যে খেয়াল করতে হবে যে এই কোলাপসটা নট অনলি দ্য টিউমার বাট ইট মে ডিউ টু compression by the enlarged limb node। লিম্ব নোড কেন এনলার্জ হয়, যদি লিম্ব নোডে যদি টিউমার মেটাস্টাসিস হয় সেক্ষেত্রে তোমার কমপ্লিট অবস্ট্রাকশন এই হতে পারে, কোলাপস হতে পারে। এই কোলাপস ফিচার নিয়েও
তোমার পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, আর কি পাওয়া যেতে, প্লুরাল এফিউশন পাওয়া যেতে পারে, প্যারাট্রাকিয়াল লিম্ফোডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। আর যদি এটা তোমার কার্ডিয়াক শ্যাডোকে কার্ডিয়াক যদি ইনভলভমেন্ট করে, পেরিকার্ডিয়ামকে ইনভলভমেন্ট করে, সেই ক্ষেত্রে ম্যালিগনেন্ট পেরিকার্ডিয়াল এফিউশন নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে হার্ট শ্যাডোটা এনলার্জমেন্ট হবে। ঠিক আছে, আর অনেক সময় যদি তোমার ফ্রেনিক নার্ভ হয়, পলসি হয়, সেই ক্ষেত্রে ডায়াফ্রাম তোমার হেমি ডায়াফ্রাম বা রেইজ হেমি ডায়াফ্রাম হবে। এবং এটা দেখার জন্য আমাদেরকে ফ্লুরোস্কোপি করতে হবে। তখন আমরা কি দেখব, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট দেখব। শ্বাস নিতে বললে, শ্বাস নিলে কি ডায়াফ্রাম উপরে নামে না নিচে, উপরে যায় না নিচে নামে? শ্বাস নিলে ইন্সপিরেশনে, হ্যাঁ হ্যালো, নিচে যায়, নিচে যায়। যদি কিন্তু যদি দেখা যায় যে তোমার শ্বাস নেয়, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট তোমার হলো ডায়াফ্রাম উপরে চলে যাবে। এটাকে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। আমরা কি দিয়ে দেখি, কি দিয়ে দেখি আমরা? ফ্লুরোস্কোপি, ফ্লুরোস্কোপি দিয়ে দেখা হয়। হ্যাঁ, এটা সিআরএম এর মধ্যে গিয়ে পেশেন্টের যদি আমরা এরকম ইয়ে দেখাই, তাহলে শ্বাস নিলে ডায়াফ্রামটা উপরের দিকে, এটা হলো টেস্ট করা হয় একটু। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা হলো তোমার রিব ডিস্ট্রাকশনের ফিচার পাওয়া যেতে পারে। আমি সেটা বারবার বলতেছিলাম পেইনের কারণ হিসেবে বলছেন। দেখো এখানে তোমার এখানে আমি এই কথাগুলো যেগুলো বললাম সবগুলো এখানে আছে। দেখো এই যে নাম্বার 1 দেখতে পাচ্ছ, নাম্বার 1, হ্যালো, নাম্বার 1 দেখা যায়। হ্যাঁ নাম্বার 1 এটা হচ্ছে তোমার, এটা হলো তোমার হাইলার লেশন। হাইলার লেশন, হাইলার লেশন কি কি কারণ হতে পারে বলছিলাম? একটা হচ্ছে তোমার সেন্ট্রাল টিউমার হতে পারে, হ্যাঁ ব্রঙ্কাস, সেন্ট্রাল ব্রঙ্কাস হতে পারে, অথবা তোমার এখানে একটা এনলার্জ লিম্ফ নোড হতে পারে। ঠিক আছে, অথবা কি হতে পারে, এই যে লোয়ার লোব যে আছে, লোয়ার লোবের এপিক্যাল টিউমার হওয়ার জন্য এটাকে হতে পারে। ঠিক আছে, এটা তাহলে তোমার এরকম রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এই ব্রঙ্কিয়াল কার্সিনোমাটা। ঠিক আছে, আর কি হতে পারে, এটা তোমার এই যে পেরিফেরাল 2 নম্বরে দেখো পেরিফেরাল ওপেসিটি পাওয়া যাচ্ছে। এখানে বলছিলাম যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, আর কি হতে পারে, কনসোলিডেশন হতে পারে, লাং অ্যাবসেস বিফোর বাস্ট হতে পারে, হেমাটোমা হতে পারে, আর হলো হাইড্রেটেড সিস্ট হতে পারে। হাইড্রেটেড সিস্ট কি দেওয়া হয়? হাইড্রেটেড সিস্ট কিসে হয়? স্যার হ্যাঁ স্যার এন্টামি বা হিস্টোলাইটিকে স্যার। এন্টামি হিস্টোলাইটিক কেন? না স্যার একাইনোকক্কাস গ্রানুলোসিস স্যার। একাইনোকক্কাস গ্রানুলোসাস এরকম হাইড্রেটিস কোথায় কোথায় পাওয়া যায় বলো তো? কোথায় কোথায় হয় হাইড্রেটিস? লাংয়ে হয় একটা, তারপরে লাংয়ে, লিভারে হয়, তারপরে আরেকটা কিডনিতে হয়, কিডনিতে, আর হলো ব্রেনে। ভেরি গুড, ভেরি গুড। এই 4টা জায়গায় হতে পারে। ঠিক আছে, অনেক সময় মেসেন্টারিতে হয়, হ্যাঁ হতে পারে এরকম হাইড্রেটিস, ব্লাড বর্ন মেটাস্টাসিস হতে পারে। ঠিক আছে, দিস আর কমন বেটা। তাহলে এরকম, আর মোস্ট কমন সাইট হচ্ছে লাং, হ্যাঁ লাং আর লিভার, এরকম হতে পারে। 2 নম্বর পেরিফেরাল ওপেসিটি পাওয়া গেল। তারপরে দেখো